আপনি ঠান্ডা মাথায় বেশ গুছিয়ে মিথ্যে বলতে পারেন। আই লাইক ইট। মিথ্যে কথা বললে, অপরাধ করলেও এমনভাবেই কনফিডেন্সের সাথে কথা বলা উচিত। নিয়া জানে এসব নির্ঝর তাকে বিব্রত করার জন্য বলছে, না ঘাবড়ে বলল, মিথ্যা বলার কিন্তু কনফিডেন্স লেভেল লো থাকে স্যার। সত্য কথার কনফিডেন্স হাই থাকে। আমি যেহেতু কোনো অন্যায় করিনি তাই ভয় পাচ্ছি না। নির্ঝর টগরকে ডাকলো। টগর এসে চেয়ার টেনে বসলো। নির্ঝর টগরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পড়ল। ব্যাগে কী ছিল টগর? যদি উত্তর দাও তবে সাসপেক্টরের লিস্ট থেকে তোমার নাম আমি মুছে দেব। টগর আগের মতো শান্ত স্বরে বলল, আমি ব্যাগ খুলে দেখিনি। আমি জানি না আমার কাজ ছিল ব্যাগ নিয়ে যাওয়া। আমি নিয়েছি। খুলে দেখা আমার কাজ ছিল না। নির্ঝর অপলক তাকিয়ে রইল টগরের দিকে কিছুক্ষণ, তারপর গম্ভীর হয়ে পড়ল। আমি এর শেষ দেখে ছাড়বো টগর। টগর উঠে দাঁড়িয়ে পড়ল। শেষের পরে যদি আর কিছু থাকে আপনি তাও দেখতে পারেন। টগর এসবের পরোয়া করে না। আর আপনাকে তো আমি কেয়ারই করি না। আপনার মতো অফিসারদের চেনা আছে আমার। নির্ঝরের চল শক্ত হয়ে গেল, তবুও শান্ত স্বরে বলল, টগর, 5 বছর আগে মাদক পাচারের অভিযোগ, ভার্সিটি হোস্টেল, ড্রাগ সাপ্লাই, ড্রাগস হয়ে একজনকে আহত করা, ভাঙচুর করা, সব কিছুই আমার ফাইলে আছে। তোমার জন্য আমি আমার খুব কাছের একজনকে হারিয়েছি। তোমাকে আমি ছাড়বো না, দেখে নিও টগর। টগর হেসে পড়ল। আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে করতে আপনার এই জন্ম কেটে যাবে। পরের জন্মে না হয় চেষ্টা করবেন। টগর কাঁচা কাজ করে না, তালে ঠিক থাকে, যাতে মাতাল হলেও। টগর বের হয়ে গেল। নিয়াজ হতবাক হয়ে রইল। এই কোন টগরকে দেখছে সে? মদের নেশায় চির হয়ে থাকা টগর ইন্সপেক্টরকে জাস্ট পাত্তাই দিল না। গলা খাঁকারি দিয়ে নিয়াজ বলল, স্যার, আপনি টগরের আগে থেকে চেনেন নাকি? নির্ঝরের মুখে রাগে লাল হয়ে আছে। টেবিলের উপর থাপ্পড় দিয়ে নির্ঝর বলল, চিনি, খুব ভালো করে চিনি। অভদ্র, অসভ্য, গোয়ার একটা ছেলে। রক্তে রক্তে মিশে আছে তার মদ, ড্রাগ। ওর নামে অনেক অভিযোগ আছে। ভার্সিটি হলে ড্রাগ সাপ্লায়ার হিসেবে কাজ করে বলে। 2বার জেলে যেতেও হয়েছে। আমি ওকে ধরেছিলাম 2বার, কিন্তু আটকে রাখতে পারিনি। অভিযোগ ছিল কিন্তু প্রমাণ ছিল না আমার কাছে। কেউ সাক্ষ্য দিতে চায়নি। তার ওপর যাদের হয়ে কাজ করতো তাদের উপর মহলের সাথে যোগাযোগ থাকে নিশ্চয়। ছাড়া পেয়ে গেছে তাই 2বারই। দেশের যুব সমাজকে ধ্বংস করছে ওর মতো লোক। আমি তখন ওই সিদ্ধান্ত নিয়েছি, আমি ওকে ঠিকই ধরবো, একদিন না একদিন। নিয়াজ বিড়বিড় করে বলল, আরে শালা, এ তো পুরনো পাপি দেখছি। আমি কিনা ওরে চিনতে পারিনি। থানা থেকে বের হয়ে নিয়াজ সিদ্ধান্ত নেয় টগরকে কাজে লাগানো। শাহজাহান তালুকদারের কাচারি ঘরে বসে আছে নির্ঝর। আপাতত ঘরটা খালি। নির্ঝর চারিদিকে তাকিয়ে দেখছে। শাহজাহান তালুকদার ওয়াশরুমে আছে। শর্মি হাতে করে একটা বাটি নিয়ে বাবার কাচারি ঘরে এলো। এসে দেখে পুলিশের ইউনিফর্ম পরে একজন লোক বসে আছে। ব্রুকুচকে একবার তাকিয়ে শর্মি গলা উঁচিয়ে বাবা বলেই ডাকতেই নির্ঝর বলল, উনি ওয়াশরুমে আছেন। শর্মি অপেক্ষা করতে লাগলো একপাশে দাঁড়িয়ে। নির্ঝর ভালো করে মেয়েটাকে খেয়াল করতে লাগলো। মেয়েটার নাকের পাশে একটা লাল তিল আছে। 2 চোখ বারবার সেই তিলের দিকেই যাচ্ছে। নির্ঝর নিজেকে ধমক দিল মনে মনে। এখানে সে ইনভেস্টিগেট করতে এসেছে, অথচ অবাধ্য মনটা বেহায়াপনা করা শুরু করে দিয়েছে। মনকে শান্ত করতে নির্ঝর শর্মির পায়ের দিকে তাকিয়ে রইল। শর্মি আর চোখে একবার তাকিয়ে মনে মনে পড়ল, হ্যাংলামি করতে এসেছে নাকি? শাহজাহান তালুকদার বাইরে এসে দেখে শর্মি দাঁড়িয়ে আছে। শর্মি বাবাকে দেখে যেন বুকে বল পেল। এতক্ষণ এই অভদ্র লোকটা কেমন জঘন্যভাবে তাকে দেখছিল। শর্মি বাবার উদ্দেশ্যে পড়ল, আপা, পিঠা পাঠিয়েছে আপা। এক মুহূর্ত না দাঁড়িয়ে শর্মি চলে গেল। নির্ঝর পিড় করে বলল, এত তাড়াহুড়ো করে যাওয়ার কি আছে? একটু না হয় ব্যবহার মতো তাকাচ্ছিলাম। সৌন্দর্যের দিকে তাকাবো না? মানুষ তো আমি কি না? শাহজাহান তালুকদার পিঠার বাটি টেবিলে রেখে বলল, নেন ইন্সপেক্টর সাহেব, গরিবের বাড়িতে আসছেন, খবর দিয়ে আসলে একটু ডাল ভাতের ব্যবস্থা করে রাখতাম। আমার সাথে একটু নাস্তা করেন। নির্ঝর হেসে বলল, ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। সরকার আমাকে বেতন দেয় জনগণের সেবার জন্য, তাদের বাড়িতে গিয়ে চা নাস্তা খাওয়ার জন্য না। এই ইউনিফর্মটা যতক্ষণ গায়ে আছে
আমি আমার নীতির সাথে আপোষ করতে পারবো না। শাহজাহান তালুকদার ইমপ্রেস হয়ে বললেন। এই পর্যন্ত যত ইন্সপেক্টর এসেছে আমাদের থানায়, এই প্রথম কাউকে পেলাম যে কিনা নীতির সাথে আপোষহীন। বলুন স্যার, আমার কাছে কেন এসেছেন? নিঝর সামনের দিকে ঝুঁকে এসে বলল। আপনি তো এখানকার চেয়ারম্যান, আশা করছি আপনি আমার চাইতে ভালো জানবেন। গত কয়েক মাসে আপনার আশেপাশের গ্রাম থেকে 26 জন যুবতী নিখোঁজ হয়েছে। সর্বশেষ আপনার গ্রামেরও একটা মেয়ে নিখোঁজ হয়েছে। গত 2-3 দিন আগে এ থানায় আন্ডারে যতগুলো ইউনিয়ন আছে, সবচেয়ে বড় ইউনিয়ন কুসুমপুর আপনার গ্রামে ওপেনলি মদ নিয়ে ঘুরে বেড়ায়। তাছাড়া ড্রাগের একটা বড় গ্যাং অ্যাবোর মূল হেতা। সব কিছু আপনার কুসুমপুরকে কেন্দ্র করে হচ্ছে। আর গত রাতে জেলে পড়ায় একটা খুনও হলো। এসবের ব্যাখ্যা কি দিবেন আপনি? শাহজাহান তালুকদার সটান হয়ে বসে পড়ল। দেখুন অফিসার, আমি গ্রামের সামান্য একজন প্রতিনিধি। আমার ক্ষমতাও খুব সামান্য। আপনার পোশাকের যেই ক্ষমতা তা আমার নেই। তাই কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে তার সমাধান করার ক্ষমতাও আমার নেই। আমার ক্ষমতা আছে প্রতিরোধ করার চেষ্টা করা। আমি তা করছি। আমার গ্রামে রাতে পাহারাদার রেখেছি কয়েকজন। রাত হলে তারা পুরো গ্রাম টহল দেয়। স্কুল কলেজের সামনে কোনো বখাটে যাতে আড্ডা দিতে না পারে, আমরা গ্রামে তার জন্য বেশ কয়েকজনের নামে জিডি করে রেখেছি যারা সন্দেহজনক। মেয়েদের যাতে ইফটিজিং করতে না পারে সেই জন্য ব্যবস্থা করে রেখেছি। কোনো মেয়ে অভিযোগ করলে সাথে সাথে ব্যবস্থা নিই। আমার পক্ষে যা করা সম্ভব আমি তা করি। এখন ড্রাগ ডিলিং করে কারা, খুন করলো, সেই সব ব্যাপারে আমি আসলেই জানি না। উল্টো আমি নিজেও ভিকটিম। আমার একমাত্র ছেলে, ও বাক ও শ্রবণ প্রতিবন্ধী। ওকে কে যেন ড্রাগস দিয়েছে। আমার ছেলেকে নিয়ে আমার দৌড়াদৌড়ি ছিল গতকাল। আমি যদি জানতাম সবার আগে আমি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। আপনি এসেছেন, তদন্ত করুন। যদি কোনো সাহায্য লাগে আমি সর্বোচ্চ চেষ্টা করব। তবে আমার সন্দেহের কথা বলি, আমার প্রতিপক্ষ কাদের খাঁ, ওর ছেলে নিয়াজ খাঁ। যদি পারেন একটু খেয়াল রাখবেন ওদের ওপর। নিঝর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে কামড়াতে কামড়াতে উঠে দাঁড়িয়ে পড়ল। ঠিক আছে, আজ আসি। শাহজাহান তালুকদার উঠে দাঁড়িয়ে পড়ল। আশা করছি একদিন এই ইউনিফর্মের বাহিরে আপনাকে পাবো। একদিন এই গরিবখানায় এসে আমার সাথে দুটো ডাল ভাত খাবেন, অতিথি সেবা করার সুযোগ পাবো। নিঝর হেসে বলল। নিশ্চয়। মনে মনে বলল। একদিন না, একটার আগেই দেমাগি মুখ দেখার লোভে হয়তো প্রতিদিনও আসতে পারি। চন্দ্র এলো বাবার কাচারি ঘরে বাবাকে ভাত খেতে যাওয়ার জন্য ডাকতে। এসে দেখে শাহজাহান তালুকদার একটা ডায়েরি দেখছেন বসে বসে। মেয়েকে দেখে ডায়েরি সরিয়ে রেখে হেসে বললেন। আয় মা আয়। চন্দ্র বসে বলল। ভাত খাবেন না আব্বা? চলেন, মা অপেক্ষা করছে। শাহজাহান তালুকদার বলল। ভালো লাগছে না রে মা, কি হচ্ছে গ্রামে এইসব? পরশু রাতে নীলে হারিয়ে গেল, শুভ্রর এইরকম একটা কাণ্ড ঘটলো, আজ আবার জেলে পাড়ায় একটা খুন হলো। চন্দ্র বাবার পাশে বসে বলল। এত চিন্তা করবেন না আব্বা, পুলিশ আসছে, তখন তদন্ত করলে সব বের হয়ে যাবে। সবাই বলা বলি করতেছে গত রাতে জেলে পাড়ায় নাকি ওই মাতাল ছেলেটা গিয়েছিল, সকালে নাকি পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। শাহজাহান তালুকদার চুপ করে থেকে বললেন। টগর ওরে ছেড়ে দিয়েছে, আবারও তো কাদের খানের দলের লোক, ওরে কি আটকে রাখতে পারবে নাকি? চন্দ্র কিছুক্ষণ চুপ করে রইল, তারপর সিদ্ধান্ত নিল কাঁটা দিয়ে কাঁটা তুলবে। টগর গতকাল শাহজাহান তালুকদারের সাথে যেই ব্যবহার করেছে তা শোনার পর থেকে চন্দ্র চাপা ক্ষোভ জমে আছে টগরের উপর। এই জাত মাতা লোকটাকে উচিত শিক্ষা দিবে চন্দ্র। সন্ধ্যাবেলা একটা দুর্ঘটনা ঘটে গেল। শুভ্র পুকুরে ঘাটে বসেছিল। শর্মি গিয়েছিল শুভ্রকে হাত মুখ ধুয়ে ঘরে আনবে। শ্যাওলা ধরা পিচ্ছিল সিঁড়িতে পা দিতেই পা পিছলে 5-6 সিঁড়ি পেরিয়ে শর্মি গিয়ে পানিতে পড়ল। উপরে সিঁড়িতে দাঁড়িয়ে হাসতে হাসতে শুভ্রর অবস্থা খারাপ। শর্মি উঠে এসে ভাইয়ের হাত মুখ ধোয়ানো শেষ করে বাড়ি চায়। চন্দ্রপনকে ভিজে যেতে দেখে তাড়াতাড়ি শুকনো তোয়ালে এনে দিল। জামা কাপড় পাল্টে শর্মি রুমে গেল। রাতের দিকে শর্মির প্রচণ্ড ব্লিডিং শুরু হলো। হতবাক হয়ে গেল শর্মি। দেহের ভেতর ছোট্ট যে প্রাণ ছিল সে কি তবে নেই? কলিজা কাঁপতে লাগলো শর্মির। বিড়বিড় করে আল্লাহকে বলল। আল্লাহ আমাকে রহম করো, আমার মধ্যে থাকা আরেকটা প্রাণকে তুমি কেড়ে নিও না। নিতে হলে আমাকে সহ নাও, কিন্তু তাকে নিয়ে যেও না।
বুক ভাঙা যন্ত্রণা নিয়ে শর্মি বিছানায় গড়াগড়ি করতে লাগলো। চন্দ্র বোনের রুমে এসে দেখে শর্মি কেমন গড়াগড়ি করছে। ব্যতিব্যস্ত হয়ে চন্দ্র শর্মিকে জড়িয়ে ধরল। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বোন, আমাকে বল। আজ আর শর্মি ভয় পেল না, লজ্জা পেল না। আজ আর তার কিচ্ছু হারানো নেই। বোনের কোলে মাথা রেখে শর্মি কাঁদতে কাঁদতে বলল, আমার আর কিছুই রইল না আপা, আমার সব শেষ হয়ে গেছে। আমার বাবুটা চলে গেছে আমাকে ছেড়ে গো আপা। চন্দ্র শর্মির চোখের পানি মুছে দিয়ে বলল। শান্ত হ তুই বোন, একটু শান্ত হয়ে বস। শর্মি কাঁদতে কাঁদতে বলল, আপা আমি কিভাবে শান্ত হব? আমার তো সব শেষ হয়ে গেল আপা। নিয়াজও চলে গেল আমাকে ছেড়ে। যাকে রেখে গেল সেও তো এখন আমাকে ছেড়ে চলে গেছে। চন্দ্র ঠান্ডা গলায় বলল। নিয়াজ? শর্মি বলল, আমি আর নিয়াজ একে অন্যকে ভালোবাসতাম, এমনকি নিয়াজ আর আমি বিয়েও করিনি। কিন্তু তারপর যখন আমি কনসিভ করে ফেলি, নিয়াজ তখন কেমন পাল্টে গেল আপা। নিয়াজ বলল এই বেবি রাখা যাবে না, কিন্তু আমি তাতে রাজি হতে পারলাম না আপা। আমার বেবি তো পাপের ফসল না, আমাদের বিয়ে হয়েছে। নিয়াজকে সেই কথা বলতে নিয়াজ বলল নাকি আমাকে সত্যিকারে বিয়ে করে নি, যে বিয়ে করেছে ওটার কোনো ভ্যালু নেই, সরকারি রেজিস্ট্রির নামে উঠেনি, ওগুলো ভুয়া কাগজ দিয়ে আমাকে 9-6 বুঝিয়েছে, বিয়ের নাটক করেছে। ওর আসল লক্ষ্য ছিল আমার সাথে রাত কাটানোর। যেহেতু আমি রাজি হচ্ছিলাম না তাই আমাকে বুঝিয়েছে। এবার বিয়ে হয়ে গেছে, আমিও বোকার মতো সব বিশ্বাস করেছি আপা। আর এখন দেখ আমার বেবিটাও চলে গেল। চন্দ্র হঠাৎ স্বরে বলল। এত বোকা মানুষ হয়? কাকে ভালোবাসলি? শত্রুর সাথে ভালোবাসা হয়? শর্মি মাথা নিচু করে বলল, তখন তো আমি বা নিয়াজ কেউই জানতাম না আমার বাবা আর ওর বাবা একে অপরের ছায়াও মারায় না। চন্দ্র হেসে বলল। তুই সত্যি খুব বোকা রে বোন। নিয়াজ জানতো না বলছিস তুই? শর্মি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল বোনের দিকে। চন্দ্র মলিন হেসে বলল, নিয়াজ সব জানতো, ও জেনে শুনেই তোর সাথে এরকম করেছে। কেন করেছে তুই বুঝতে পারছিস না? কেন করেছে তুই বুঝতে পারিসনি? জানিস না ওর বাবা আর আব্বার মধ্যে যে দ্বন্দ্ব? ও চেয়েছিল তোকে গুটি বানিয়ে খেলবে। আব্বাকে মানসিকভাবে বিপর্যস্ত করার সব পরিকল্পনা নিয়ে ওরা মাঠে নেমেছে এবার। শুভ্রর ব্যাপারটা মনে করে দেখ। তোর মনে হয় কে করতে পারে এসব কাজ? এটাও নিয়াজের কাজ। নিয়াজই শুভ্রকে ড্রাগ দিয়েছে। ও চেয়েছিল তোর প্রেগন্যান্সির খবরটা ছড়িয়ে দিয়ে আব্বার বদনাম ছড়িয়ে দেবে, আর লজ্জায় অপমানে তুইও হয়তো কোনো স্টেপ নিবি। আব্বা তখন পুরোপুরি ভেঙে পড়বে। সবার কাছে আব্বা ছোট হয়ে যাবে আর ওরা জিতে যাবে। ওদের দীর্ঘদিনের প্ল্যান ছিল এসব, একটু একটু করে এগিয়েছে খানেরা এবার। শর্মি হতভম্ব হয়ে বসে রইল। আবার সব কথা সত্যি, আপা একটা বর্ণও মিথ্যে বলেনি। চন্দ্র বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই যে ছোট্ট প্রাণটা দুনিয়া আসলো না বলে তোর এত কষ্ট হচ্ছে, একবার ভেবে দেখ তো, আব্বা মার কি তোর জন্য কম কষ্ট হতো যদি তুই ভুল কোনো সিদ্ধান্ত নিতি? অথবা যখন সবাই জেনে যেত তোর এই ব্যাপারটা, তুই তোর সন্তানের জন্য সবার বিরুদ্ধে গিয়ে তাকে দুনিয়ায় আনতি। আব্বা মাকে তখন লোকে কেমন থুথু দিত ভেবে দেখেছিস একবার? কেউ কি বিশ্বাস করতো তোরা বিয়ে করেছিস? নাকি যে এই কাজ করেছে সে স্বীকার করতো কিছু? বল। দিন শেষে কষ্ট আমরা সবাই পেতাম। আমার কথা হয়তো তোর কাছে স্বার্থপরের মতো লাগছে, মনে হতে পারে আমি ভীষণ জঘন্য, তবে বাস্তবতা এটাই। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই ছোট্ট প্রাণটা এই দুনিয়ায় এলে তাকে এই সমাজের মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে দিত না। যা হওয়ার হয়েছে। আব্বা মা কাউকে কখনো ঘুণাক্ষরেও কিছু জানানো যাবে না। আব্বা এই শখ নিতে পারবে না শর্মি। শর্মি অঝরে কাঁদতে লাগলো। দেহের ভেতর যে এতদিন গুটিসুটি মেরে বসেছিল সে আজ চিরবিদায় নিয়ে চলে গেছে সবাইকে স্বস্তি দিতে। চন্দ্র বোনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, বোন আমার, এটা ভেঙে পড়ার দিন নয়, নিজেকে শক্ত করে তোলার দিন। ভেতরে ভেতরে নদীর মতো একুল ওকুল ভেঙে গেলেও ওপরে ওপরে নিজেকে পাথর করে ফেলতে হবে। এই সমাজ দুর্বলকে জায়গা দেয় না। যে কাপুরুষের মতো তোর শরীরকে নোংরা করতে চেয়েছিল, নোংরা তুই হোসনি, নোংরা হয়েছে সে। মানুষের জীবনে কত দুর্ঘটনা ঘটে যায়, ভেবে নিবি এটাও একটা দুর্ঘটনা তেমনই। এই ঘটনা থেকে শিক্ষা নে, এমনভাবে বাঁচবি যে তোকে দেখে সে নিজেই যেন ভেতরে ভেতরে ভেঙে পড়ে। শর্মি মাথা নিচু করে বলল, আমি যে তাকে এখনো ভালোবাসি আপা।
চন্দ্র মুচকি হেসে বলল। তবুও ভুলতে হবে যে বোন। শর্মি বলল। আপা, নিয়াজকে আমার কাছে আর ফিরে আসবে না? আমি ওকে ভীষণ ভালোবাসি আপা, অনেক বেশি। ওকে বল না একবার ফিরে আসতে। ও একবার সরি বললে আমি সব ভুলে যাব। চন্দ্র অপলক বোনের দিকে তাকিয়ে বলল। হাই রে বোকামে, অন্ধ হয়ে ভালোবাসলি যাকে খবর নিয়েছিস তাকে নিয়ে। ও ফিরতে চাইলেও তুই ফিরিয়ে নিবি না, কারণ নিয়াজ তোকে ঠকিয়েছে। নিয়াজ আরও 5 বছর আগেই বিয়ে করেছে, ওর 4 বছরের একটা ছেলে আছে। শর্মি চমকে উঠল শুনে, মাথায় যেন বাজ ভেঙে পড়ল ওর। চন্দ্র একটু জিরিয়ে বলল। আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে পেছনের সব কিছু ভুলে নিজের জীবন গোছানোর চেষ্টা কর। আমি সব সময় তোর পাশে আছি। শর্মির পুরো পৃথিবী যেন থমকে গেল। এত বড় ধোঁকা খাবে সে কখনো ভাবেনি। নিয়াজ এত জঘন্য মানুষ। রাতের খাবার টেবিলে শর্মি গেল না। চন্দ্রও ডাকাডাকি করল না খুব একটা। একা থাকুক কিছুক্ষণ, নিজেকে সামলাতে হলে একা একা আগে মনের সাথে যুদ্ধ করতে হবে তার। তবে শর্মির অনুপস্থিতিতে ওর রুমে গিয়ে একটা পেন্টিংয়ের মধ্যে একটা ক্যামেরা লাগিয়ে দিয়ে এলো চন্দ্র। রাতে চন্দ্র এসে বলল। আমি তোর সাথে শুই আজকে। শর্মি কিছুক্ষণ চুপ করে থেকে বলল। না আপা, আজ রাতটা আমি একা থাকতে চাই। চন্দ্র আর বাড়াবাড়ি করল না। শর্মি সারা রাত গলা কাটা মুরগির মতো তড়পাতে লাগলো মন ভাঙার যন্ত্রণায়। পাশের রুমে বোনের ছটপটানি দেখে চন্দ্র কেঁদে বালিশ ভেজাতে লাগলো। অসহ্য রকমের যন্ত্রণা লাগছে চন্দ্র। ইচ্ছে করছে গিয়ে খুন করে ফেলতে নিয়াজকে। সারা রাত দুই বোনের কেউ ঘুমাতে পারেনি। সকালে ঘুম থেকে উঠে চন্দ্র বের হয়ে দেখে শর্মি উঠান ঝাড়ু দিচ্ছে। চন্দ্র বের হলো টগরকে বাড়ির উদ্দেশ্যে। বুকের ভেতর রাগ, জিদ, ক্ষোভ। ঝিরঝির বৃষ্টি পড়ছে কিছুক্ষণ ধরে। চন্দ্র বের হয়ে কাচারি ঘর পার হতে পারল না, তার আগেই বৃষ্টি পেয়ে বসল তাকে। শাহজাহান তালুকদার বাবুল দাসকে বললেন লেবু চা বানাতে তাদের বাপনির জন্য। চেয়ারম্যানের কাচারি ঘরে 3টি রুম, একটা তার নিজের রুম, একটি গেস্ট রুম আর একটা বিরাট হলরুম। হলরুম জুড়ে মানুষ বসে আছে 10 জনের মতো। চন্দ্র ভাবলো এই লোকগুলো কেমন সাত সকালে চলে এসছে। এরা শুধুমাত্র ভালোবাসার জন্যই ছুটে আসে। একজন প্রতিনিধি হিসাবে তার বাবার কতটা সফল তার প্রমাণ এরাই। সবাই নির্বাচন নিয়ে আলোচনা করছে। বাবুল দাস চা বানাচ্ছেন। চন্দ্র গিয়ে বলল। কাকা, ভেতরের বাগানের ওই গন্ধরাজ লেবু গাছে লেবু আছে? বাবুল দাস পান খাওয়া দাঁত বের করে বলল। আপনি বসেন আম্মা, আমি এখনই যাইতেছি। সিরাজ হায়দার বললেন। ভেতরের পুকুরের পাশে গাছটা দেখিস এবার লেবু হলো কিনা। বাবুল দাস একটা ছাতা নিয়ে বের হলো লেবু গাছের দিকে। শাহজাহান তালুকদার মেয়েকে বলল। খুব চিন্তা হচ্ছে রে মা, এবার চারিদিকে যেসব অবস্থা দেখছি দিন দিন সব খারাপ হচ্ছে। চন্দ্র বাবার কাঁধে হাত রেখে বলল। চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। যা হবে ভালো হবে, দেখিও। হঠাৎ করে বাইরে বাবুল দাসের আত্মচিৎকার শোনা গেল। হুড়মুড়িয়ে ঘরের সবাই বের হলো ঘর থেকে। বাবুল দাস ছুটে এসে মাটিতে লুটিয়ে পড়ল। শাহজাহান তালুকদার বাবুল দাসের হাত চেপে ধরে ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে বাবুল, কি হয়েছে তোর? চন্দ্র এক গ্লাস পানি নিয়ে এলো। ভয়ে বাবুল দাসের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। পানি খেয়ে কাঁপা কাঁপা গলায় বলল। স্যার, পুকুর পাড়ের আম গাছের ডালে একটা লাশ ঝুলছে, নীলের লাশ। উপস্থিত সবাই চমকে উঠল। কি বলছে এসব? সবাই দৌড়ে ছুটে গেল পুকুরের দিকে। গিয়ে দেখে নীলির লাশ ঝুলছে গাছের ডালে। মুহূর্তেই পুরো গ্রামে ছড়িয়ে গেল এই খবর। ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজতে ভিজতে পুরো গ্রামের সবাই ছুটে এলো। নীলির মা এলেন আলু থালু বেছে। মেয়েকে এভাবে গাছের ডালে ঝুলতে দেখে নীলির মা সেখানেই জ্ঞান হারালেন। শাহজাহান তালুকদারের মাথায় রক দপদপ করছে, উঠতে চড়ায়। থানায় খবর চলে গেছে ইতিমধ্যে। টগর এসে কাচারি ঘরের সামনের পুকুরে ঘাটে বসলো। চারিদিকে কি হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। গত পরশু রাতেই তো একটা খুন হলো, আজ আবার আরেকটা খুন। এই মেয়েটাকে কে খুন করলো? চন্দ্র আর শর্মি এক কোণে দাঁড়িয়ে আছে। শর্মি কাঁপছে থরথরে। কিছুক্ষণ পরেই থানা থেকে পুলিশ এলো। নির্ঝর গাড়ি থেকে নেমে দেখে শর্মি দাঁড়িয়ে আছে। একটা মৃদু শীষ দিয়ে নির্ঝর মনে মনে বলল। মাই লাকি চাম এত সুইট কেন? দেখলেই আমার সুগার বেড়ে যায়। টগরের দিকে এগিয়ে গিয়ে বলল। তো টগর সাহেব, আবারও দেখা হয়ে গেল। টগর কটাক্ষ করে বলল। মাই ব্যাড লাক। নির্ঝর হেসে বলল। বাট মাই গুড লাক। যাই হোক, আপনি এখানে কেন? টগর বিরক্ত হয়ে বলল।
আপনি মনে হয় ভুলে গেছেন কাকে কোন প্রশ্ন করতে হয়। আমার গ্রাম এটা। আমার গ্রামের একটা মেয়ে মারা গেছে, আমি থাকবো না এখানে? নির্ঝর হেসে পড়ল। প্রমাণ লুপট করতে এসেছেন? চন্দ্র কান খাড়া করে দূর থেকে ওদের কথা শোনার চেষ্টা করল। টগর যার পর নেই বিরক্ত, মুখ কালো করে বলল, পুলিশের চাকরি করা লোকগুলো এমন টেরর টাইপ হয় কেন? তাদের মাথায় মগজের বদলে কি গোবর? প্রমাণ লোপাট করার মতো ব্যাপার থাকলে দিনের আলোয় না, রাতের অন্ধকারেই করতাম। নির্ঝর হেসে পড়ল। তাহলে স্বীকার করেছেন এরকম করেন আপনি? টগর বিরক্ত হয়ে পড়ল। 5 বছরের বাচ্চারও এই কমন সেন্স আছে, আফসোস পুলিশের নেই। শাহজাহান তালুকদার এসে পড়ল। স্যার আসছেন আপনি? দেখুন না কি হচ্ছে এসব, আমার তো মাথায় কাজ করছে না স্যার। নির্ঝর বলল, চিন্তা করবেন না, আমি দেখছি। আপনাদের গ্রামের অনেক ঘটনা জানতে পারছি দিন দিন। আপনাদের এই গ্রামে তো অনেক আগে থেকেই বিভিন্ন ক্রাইম হয়েই চলেছে। ড্রাগ, খুন, কিডন্যাপ, নারী পাচার, সব কিছুর আখড়া আপনাদের গ্রাম। শাহজাহান তালুকদার বলল, আপনি দেখুন, তদন্ত করুন, অপরাধী যেই হোক যাতে ছাড়া না পায়। সামনে ইলেকশন, এখন এইসব শুরু করে দিয়েছে ওরা। চন্দ্র আর শর্মী এগিয়ে এসে বাবার পাশে দাঁড়ালো। নির্ঝর জিজ্ঞাসুক হয়ে তাকিয়ে রইল। শাহজাহান তালুকদার বলল, আমি কারো নাম নিতে চাই না, আপনি তদন্ত করুন, সব জানবেন। নির্ঝর টগরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, অনেক কিছু জানার আছে বই কি। যা জেনেছি তাতে এখনই আমার মাথা ভো ভো করে ঘুরছে। বিয়ে শাদী করিনি, এসব রহস্য চক্করে পড়ে আমার বউকে না অগ্রিম বিধবা হয়ে যেতে হয়। নির্ঝর শর্মীর দিকে তাকিয়ে মুচকি হাসল। শাহজাহান তালুকদার আর একটা সিঁড়িতে গিয়ে বসল। চন্দ্র মৃদু স্বরে বলল, আপনার ফ্লার্টিং স্কেল খুবই নিম্ন স্তরের। টগর বিরক্ত হয়ে চন্দ্রের দিকে তাকালো। এই মেয়েটাকে বড়ই অদ্ভুত মনে হয়। তার বোনের সাথে কেউ ফ্লার্ট করছে, আর সে কিনা তার স্তর হিসেব করছে। লাশ নামানোর পর দেখা গেল লাশের হাতে একটা কাগজ আছে। সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলো কি লেখা আছে এতে। নিজের কাগজটা খুলে পড়ল, তারপর মুচকি এসে কাগজটা পকেটে পুরে নিল। টগর নিজের বাসের সামনে বসে আছে। একটা হিসেব তার মাথায় ঢুকছে না। নীলি কেন আত্মহত্যা করবে? কিছুতেই মনে হচ্ছে না নীলি আত্মহত্যা করেছে। বারবার মাথায় একটা ব্যাপার খটকা লাগছে। টগরের নীলি যদি আত্মহত্যা করে থাকে, তবে তার হাতের মুঠিতে চিঠি এলো কীভাবে? একটা মানুষ গলায় দড়ি দিলে সে ছটফট করবে। তখন তার সেই শক্তি বা পরিস্থিতি থাকবে না যে একটা কাগজ হাতে ধরে রাখবে। তারপর আর একটা কথা, নীলি কীভাবে গাছের এই উঁচু ডালে উঠল? যদি কোনো কিছু সাহায্যে গাছে উঠে, তাহলে সেটা কই? একটা বড় রহস্য লুকিয়ে আছে। টগরকে সবটা জানতে হবে। তার আগে মাথা ঠান্ডা করতে হবে। এই ইন্সপেক্টরটা ভীষণ ঘাওড়া, সব সময় টগরের সাথে লাগতে আসে। টগরের ইচ্ছে করে ধরে নাক ফাটিয়ে দেয়। নেহাত পুলিশ বলে পারছে না। টগর বাড়ির পেছনের দিকে গেল। পুকুরে অনেকগুলো সুপারির বস্তা, সুপারি ভেজানো হয়েছে। সুপারি বস্তার ফাঁকে ফাঁকে কিছু বস্তাতে লুকিয়ে রাখা আছে টগরের প্রাণভোমরা। মুচকি এসে টগর বলল, নির্ঝর, তোমার মতো আরও 10 জন এলেও আমার টিকিটেও ধরতে পারবে না। বস্তার মুখ খুলে টগর একটা বোতল বের করে নিল, তারপর আবারও আগের মতো রেখে দিল। বাড়ি এসে টগর একটা গ্লাস নিয়ে বসলো ঘরের সামনে সিঁড়িতে। উঠানে অনেকটা শ্যাওলা ধরে গেছে। গাছের শুকনো পাতা পড়ে কেমন বিতিকিচ্ছিরি লাগছে সব। একটা লুঙ্গি পরে টগর নেমে গেল বাড়ি পরিষ্কার করার জন্য। একটা টুকরি নিয়ে কাদায় আটকে যাওয়া পাতাগুলো তুলে নিল টগর। তারপর ঝাড়ু নিয়ে নিল পুরো উঠোনে। নীলির মায়ের কান্না শুনে উপস্থিত সবাই কেঁদে উঠল। বাদ যায়নি চন্দ্র শর্মীও। নির্ঝর বলল, এটা একটা পরিকল্পিত খুন তালুকদার সাহেব। প্রথমত এই চিঠি যেখানে লেখা আছে ওর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি 99% শিওর। হ্যান্ড রাইটিং এক্সপার্ট বলবে যে এটা নীলির লেখা নয়। তর্কের খাতিরে যদি ধরিও এটা নীলির লিখছে, সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন, নীলি যদি আত্মহত্যা করে তাহলে এত উঁচু ডালে উঠলো কীভাবে? আমি জেনেছি নীলি গাছে উঠতে জানে না। ধরুন মেনে নিলাম সে গাছে উঠতে জানে, কিন্তু ফাঁস দেওয়ার পর মানুষ এতটা ছটপট করে যে এভাবে হাতের মুঠোয় কিছু ধরে রাখা অসম্ভব।
শর্মির বুকের ভেতর কেমন মোচড় দিচ্ছে। শাহজাহান তালুকদার বাগানে ধপ করে বসে পড়লেন। ঘেমে গেছেন তিনি। এরকম লাশ তিনিও এই প্রথম দেখছেন। এই মেয়েটাকে তিনি কতবার দেখেছেন তাদের বাড়িতে শর্মির সাথে। সেই মেয়ের লাশ ঝুলছে তার বাগানে। শর্মি বাবার ঘরমাক্ত মুখের দিকে তাকিয়ে কেমন মুষড়ে পড়ল। নীলি লাশ দেখে বাবা এরকম ভেঙে পড়ছেন, সেও তো এরকম কিছু করতে চেয়েছে। বাবা তখন কিভাবে বাঁচত? নিঝর শাহজাহান তালুকদারের সামনে মাটিতে বসে পড়ল।